জায়গাটাতে দেওয়া আছে কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। এই ভয়েস হচ্ছে প্রধানত দুই দুই প্রকার, একটাকে বলছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটাকে আমরা বলছি প্যাসিভ ভয়েস। অর্থাৎ ভয়েস মানে কি এটা আমাকে আগে বুঝতে হবে। ভয়েস মানে বাক্য, স্পিচ, যে কথাটা আমি মুখ দিয়ে বের করছি, যেটা আমরা বলছি সেটাই ভয়েস। এখন এটা দুই ভাবে হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। মানে যেখানে আমার একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি অ্যাক্টিভ থাকে সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলছি। একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি প্যাসিভ থাকে সেটাকে প্যাসিভ ভয়েস বলছি। অ্যাক্টিভ থাকে মানে কি, যে সাবজেক্ট থাকবে সে কাজ করবে। আর প্যাসিভ ভয়েস মানে কি, সাবজেক্টে এমন কেউ থাকবে যে কাজ করতে পারবে না, যে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকবে, কাজটা অন্য কারো দ্বারা হবে। সেটা অবজেক্টে থাকতেও পারে, নাও পারে। এখন দেখেন, বোঝার চেষ্টা করেন। হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। সে ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছো। এই যে বাক্যগুলো আপনারা দেখছেন, এই প্রত্যেকটা বাক্যে সাবজেক্ট হি, সি বা ইউ কাজ করছে। তো এদেরকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ জিনিসটা কি, আমি আবারও বলছি, সাবজেক্ট আমার থাকবে, বাট এমন কোনো সাবজেক্ট থাকবে যে সাবজেক্টটা কাজ করতে পারবে না। প্যাসিভ দেখেন, সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পন্ন হয়, তখন তাকে প্যাসিভ ভয়েস বলা হয়। যেমন আ বুক ইজ রেড বাই হিম, একটা বই তার দ্বারা পড়া হয়। আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, একটা ছবি তার দ্বারা আঁকা হয়েছিল। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। এই প্যাসিভের স্ট্রাকচার গুলো ভিন্ন, এবং আমরা অ্যাজ ইউজুয়াল প্যাসিভ বলতে এইভাবে শিখি বা এগুলো করার চেষ্টা করি যে সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, বাই মি, বাই হিম, বাই হার, এগুলো বসে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। বাট এই ট্রান্সফরমেশন বা গ্রামাটিক্যাল রুলস থেকে বেরিয়ে আসতে হবে আমাদের প্যাসিভ করার জন্য। প্যাসিভ ভয়েস আমি আপনাদের যেটা সবসময় বলার চেষ্টা করি বা শেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্যাসিভ ভয়েস, অর্থাৎ যেটা রিয়েল লাইফের সঙ্গে কানেক্টেড। অর্থাৎ ডিরেক্টলি প্যাসিভের ব্যবহার, বাংলায় কোনো কিছু ভাববেন, সেই সেই ভাবনাটা, সেই কথাটা ডিরেক্টলি প্যাসিভেই হচ্ছে। হ্যাঁ, সেটাকে আপনি কিভাবে করবেন, কিভাবে ইনস্ট্যান্টলি ইংলিশে আপনি ট্রান্সলেট করবেন, এই বিষয়টা একটু ভালোভাবে, একটু মনোযোগের সাথে আপনাদেরকে বুঝতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। দেখেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আছে। সেটা কি, প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভার্বের, অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের, অর্থাৎ যার অবজেক্ট থাকে, তার ভয়েস চেঞ্জ হয়ে থাকে। এই জিনিসটা কি জানেন? এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না। মনে করেন, আমরা এই বিষয়টা জানি যে যে কোনো একটা সেন্টেন্স ইংলিশে তৈরি করতে গেলে, ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স লিখতে গেলে আমাদের পার্টিকুলার একটা স্ট্রাকচারের ব্যবহার করতে হয়। স্ট্রাকচারটা হচ্ছে আপনার একটা সাবজেক্ট বসাবেন, সাবজেক্টের পর ভার্ব বসাবেন, তারপর অবজেক্ট বসাবেন। আমরা সবাই এটা জানি। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা আমরা মনে করি যে এই স্ট্রাকচারটার ব্যবহার হয়। কোন স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন এই যে অবজেক্টটা আমি এখানে লিখলাম, আমরা ছোটবেলা থেকে এইগুলো শিখে আসি। এই অবজেক্ট জিনিসটা কি? দেখেন, এই অবজেক্ট না, এই জায়গাটাতে আপনার এরকম বলবেন আপনারা যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সটেনশন, কারণ এই জায়গাটাতে এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ, আর অবজেক্ট মানে বস্তু। অতিরিক্ত অংশ মানে কি, এই জায়গাটায় আপনার অ্যাডভার্ব বসতে পারে, কিন্তু অ্যাডভার্বিয়ালস যেটাকে বলা হয়, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইপ। সো এই জায়গাটাতে আপনার কমপ্লিমেন্ট বসতে পারে, অথবা আপনার অবজেক্ট বসতে পারে। আমার সবসময় যে অবজেক্ট বসবে এরকম না। অর্থাৎ আমি যদি আপনাকে এরকম একটা সেন্টেন্স দেখাই যে হি গোস টু মার্কেট, সে বাজারে যায়, তাহলে হি সাবজেক্ট, গোস টা ভার্ব, মার্ক টু মার্কেট, এটা আমার অবজেক্ট, এটা বলবো আমি। দেখেন, এই সেন্টেন্সটাকে আমি যদি বলি যে এটার প্যাসিভ করেন, তো আপনি এটার কোনোদিন প্যাসিভ করতে পারবেন না। এটার কখনো প্যাসিভ করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এই টু মার্কেট এটা কোনো অবজেক্ট না, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস।
আমি এটা বুঝবো কিভাবে এটা অ্যাডভার্ব? এটা বোঝার ওয়ে হচ্ছে অবজেক্ট তাকে বলে যেখানে কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। কোনো সেন্টেন্স, কোনো বাক্যের ভার্ব, যে কোনো সেন্টেন্সে অবশ্যই অবশ্যই ভার্ব থাকে, ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স হয় না। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স, তাই না? তাহলে আমার যখন ইংলিশ সেন্টেন্সে ভার্ব থাকে, সেই ভার্বটাকে যদি হোয়াট অথবা হুম দিয়ে আপনি কোশ্চেন করেন, তাহলেই মূলত অবজেক্টটা পাওয়া যায়। একটা সেন্টেন্সের ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে আমাদের অবজেক্ট পাওয়া যায়। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। তাহলে হি গোস, সে যায়। এখন এইটাকে আপনি হোয়াট হুম দিয়ে প্রশ্ন করেন তো কি যায়, কাকে যায়, কোনো ধরনের উত্তর আসে? বা আপনি কোনো ধরনের উত্তর মিলাতে পারবেন? কি যায় কাকে যায়? হবে না। তাহলে আপনি উত্তরটা মিলবে কিভাবে? ইফ ইউ সে দ্যাট ওয়ার ডাজ হি গো, ওয়ার ডাজ হি গো, সো ইট উইল বি হি গোস টু মার্কেট, দেন হি গোস টু মার্কেট। সো এই টু মার্কেট এটা কোনো অবজেক্ট না। হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করে আমি এটা পাচ্ছি না। এটা হচ্ছে আমার অ্যাডভার্ব, এবং এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। বুঝতে পারছেন? এটাকে কি বলা হয়? অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব জি অফ স্যার। প্লেস। তাহলে এটা অবজেক্ট না। তাহলে যে সেন্টেন্সে অবজেক্ট থাকে না, কথাটা বুঝবেন, যে বাক্যে অবজেক্ট থাকে না, সেই বাক্যের ভার্বটাকে মূলত বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আর যে বাক্যে অবজেক্ট থাকে, সেই বাক্যের ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। মনে করেন হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। কি পড়ে বলেন তো, কি পড়ে? বই পড়ে, হট, বই। তাহলে এই বইটা হচ্ছে আমার অবজেক্ট, এইটার প্যাসিভ করা যাবে যে এ বুক ইজ রেড বাই হিম। বাট এইটার কিন্তু কোনো অবজেক্ট হয় না, কারণ এই যে রিডসটা, এটা আমার ট্রানজিটিভ ভার্ব। কিন্তু এখানে এই এ বুক না থেকে যদি কোনো অ্যাডভার্ব থাকতো, অ্যাডভার্ব কেমন জানেন? আমি যদি বলি হি রিডস ইন হিজ রুম, এর বাংলা অর্থ কি? যে সে তার রুমে পড়ে, সে তার রুমে বসে পড়ে। তাহলে সে কোথায় পড়ে? তার রুমে। তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু আমার কোনো অবজেক্ট না। বাট এ বুক, এটা কিন্তু আমার অবজেক্ট। বাট এই যে রুম, এটা কি? প্লেস, জায়গা, অ্যাডভার্ব। তাহলে এই রিডসটা কিন্তু আমার ইনট্রানজিটিভ ভার্ব, আর উপরের এই রিডসটা আমার ট্রানজিটিভ ভার্ব, কারণ এখানে আমার অবজেক্ট আছে। তো এটা মনে রাখবেন, যে সেন্টেন্সের অবজেক্ট থাকে তারই প্যাসিভ করা যায়, যার অবজেক্ট থাকে না তার প্যাসিভ করা যায় না। বুঝতে পারছেন অবজেক্ট কিভাবে পাবো? কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। হ্যাঁ, যদি না থাকে সেটা, তাহলে সেটা প্যাসিভ হয় না। এরপর দেখেন এখানে এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল থিংস। এই যে ফাইলটা, এটা গ্রামারের গ্রামারের উপর নির্ভর করে করা। বাট আমি আপনাদের এই গ্রামাটিক্যাল বিষয়গুলো দেখাতে চাচ্ছি না। আমি মেইনলি যেটা কনভারসেশনের জন্য বা কমিউনিকেশনের জন্য বা ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য প্রয়োজন, সেটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তারপরেও এগুলো একটু দেখা প্রয়োজন। তো এই জন্য বলছি, দেখেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু নিয়ম আছে। যেমন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে, ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, এরপর প্রেপোজিশন উইথ, অ্যাট, ইন এগুলো থাকে। আবার অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। তো এই যে রুলস গুলো এখানে দেখছেন, এগুলো তো আপনার মানে এটাকে কি বলবো, এগুলো হচ্ছে মূলত ট্রান্সফরমেশনের জন্য এই রুলস গুলো ফলো করা হয়। যে কেউ যদি বলে যে এই জিনিসটাকে অ্যাক্টিভে আছে, এই অ্যাক্টিভ থেকে জিনিসটাকে প্যাসিভ করো, অর্থাৎ এরকম ট্রান্সফরমেশনের জন্য আমাদের এগুলো ফলো করা হয়। কিন্তু আপনি ট্রান্সফরমেশন করতে যাবেন না, আপনি কি করবেন? আপনি ডিরেক্টলি কোনো কিছু ভাবছেন, এমন একটা বাক্য বলছেন যেখানে সাবজেক্ট নেই, যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয়, সেটাকে আপনার প্যাসিভ করতে হবে। তো তখন তো আর এরকম কোনো কিছু আপনার ব্রেনে আসবেই না যে এটা অবজেক্ট থেকে সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে বা এরকম হবে। যেমন আমি কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ আপনাদের দিচ্ছি। মনে করেন এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, তাই না? আই এম টেকিং ইউর ক্লাস। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদের ক্লাসটা আজ রাত 10টায় নেওয়া হবে, এই কথাটা আমি যদি ইংলিশে বলি আপনাদের ক্লাসটা আজ রাত 9টায় নেওয়া হবে, আমি বলছি যে আমি আপনাদের ক্লাস নিব রাত 9টায়। তো ইংলিশটা হচ্ছে এরকম যে আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 9, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 9 p.m. এইভাবে আমি কথাটাকে ইংলিশে বলছি। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি।
আমি রাত 9টায় ক্লাস নিব, এটা কোন টেন্স বলেন তো? ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। এই যে সেন্টেন্সটা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু আমার উপর ফোকাস না করে মনে করেন আমি যদি অন্য কোনো টিচারকে দিয়ে ক্লাস নেওয়াই, তাহলে এই কথাটা আমি এইভাবে বলবো যে ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 9 PM। অর্থাৎ কে নিল বা না নিল এইটার উপর আমি ফোকাস করছি না বা জোর দিচ্ছি না, আমি জোর দিচ্ছি ক্লাসটার উপর। তো যদি আমি ক্লাসের উপর জোর দিই, ক্লাসটাকে যদি সাবজেক্টে আনি, ক্লাস এটা আমার নিষ্ক্রিয় ইনঅ্যাক্টিভ, ক্লাসের হাত পা নেই, ক্লাস নিজে নিজে হতে পারে না। কেউ একজন ক্লাস নিবে, বাট যে নিবে তাকে এখানে মেনশন করা হচ্ছে না, জাস্ট ক্লাসটার উপরেই ফোকাস করা হচ্ছে। তাহলে আমার কি হবে? ইওর ক্লাস উইল বি টেকেন, এই উইল বি প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। আর এই উইল প্লাস টেক মানে V1, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। আমাদের যে 12টা টেন্স, 18টা মডেল, সেমি মডেল, প্রত্যেকটারই প্যাসিভের স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচার গুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শেখার জন্য। ল্যাঙ্গুয়েজটাকে আমাকে ভালোভাবে শেখার জন্য ওই স্ট্রাকচার আগে বুঝতে হবে। এখন আরেকটা বিষয়, একটু সবাই মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন এই জায়গাটায়, সেটা হচ্ছে ডিরেক্ট প্যাসিভের কথা যেটা বলছি। মনে করেন আমি ক্লাস নিচ্ছি না বা আমার ক্লাসের লিঙ্ক দিতে দেরি হচ্ছে। এখন আপনারা অনেকে নোটিশ দেন না যে স্যার ক্লাস কখন শুরু হবে? এই কথাটা আপনারা অনেকে ইনবক্সে বলেন না? তাহলে আপনি যদি আমাকে এরকম একটা কথা বলেন যে স্যার আজকের ক্লাসটা কখন শুরু হবে, আজকের ক্লাসটা বা আমাদের ক্লাসটা কখন শুরু হবে, এই কথাটাকে আপনি ইংলিশে কিভাবে বলবেন? একটু বলার চেষ্টা করেন তো, পারেন কিনা? একটা বাংলা বাক্য এরকম যে আমাদের ক্লাসটা কখন শুরু হবে, এই এই ধরনের কথা আমরা আমাদের ডে টু ডে লাইফে প্রায় বলি, কিন্তু বিভিন্ন কনভারসেশনে, ভাই আমাকেও বলেন আপনারা, বাট ইংলিশে করেন তো, পারেন কিনা? কি হবে কথাটার ইংলিশ? আমাদের আজকের ক্লাসটা Will কখন শুরু class হবে? Class will be held. When will our class be held? আজকের আমাদের ক্লাসটা কখন শুরু হবে, কি হবে ইংলিশ? Will our class be held? আর কেউ? Will our class will be started today? হয়নি। আর কেউ? আজকে আমাদের ক্লাসটা কখন শুরু হবে, আমাদের ক্লাসটা কখন শুরু হবে? When will our class start? দেখছেন, তাহলে কেউ পারছেন না, কেন পারছেন না? বাংলায় কিন্তু আমরা এগুলো বলি, বাট ইংলিশে হচ্ছে না। মেইন রিজনটা কি? আমরা এই প্যাসিভ ভয়েসটাকে প্র্যাকটিক্যালি কেউ প্র্যাকটিস করি না, অর্থাৎ এই যে ডিরেক্ট প্যাসিভের ব্যবহার, এটা আমরা শিখি না। তাহলে এই সেন্টেন্সটার ইংলিশ হচ্ছে ওয়েন, WHEN, ওয়েন। এবার ভার্ব হচ্ছে উইল, এরপরে আপনার সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট হচ্ছে আমাদের ক্লাস, ওয়েন উইল আওয়ার ক্লাস। এইবার আপনাকে বিটাকে বসাতে হবে। এরপরে স্টার্টেড বা বিগান, শুরু হওয়ার অর্থে STARTED, দেন টুডে। এইভাবে কেউ বলেননি, আপনারা বলছেন হোয়েন আওয়ার ক্লাস উইল বি স্টার্টেড টুডে, এক যে বলতে পারছেন আর কি। তো এরকম না, আমার আগে WH ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে বি, তারপরে মেইন ভার্ব, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে সেন্টেন্সটা হচ্ছে হোয়েন উইল আওয়ার ক্লাস বি স্টার্টেড টুডে, হোয়েন উইল আওয়ার ক্লাস বি স্টার্টেড টুডে। এখন এই যে বাক্যটা আমি লিখলাম, এই প্র্যাকটিসটা কতজনের আছে, কতজন এটা বাংলায় বলে ইনস্ট্যান্টলি ইংলিশ এটাকে বলতে পারে? এই প্যাসিভ রিলেটেড সেন্টেন্স দেখলে আমরা এটা পারি না। এটা এই ধরনের স্ট্রাকচার কেন হবে? কারণ এখানে সাবজেক্ট হচ্ছে ক্লাস, সাবজেক্ট নিজে নিজে, ক্লাস নিজে নিজে শুরু হয় না, কেউ একজন ক্লাস নিবে, কেউ একজন করাবে, কেউ একজন শুরু করবে, বাট যে করবে কাজটা যার দ্বারা হবে তার কথা এখানে কিছু বলা নেই। আপনি সেটা বলছেন, আপনি কিভাবে বলছেন যে ক্লাস কখন নেওয়া হবে? সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? তাহলে এই প্যাসিভ আমাদেরকে শিখতে হবে, প্র্যাকটিক্যাল প্যাসিভের ব্যবহার আমাদের শিখতে হবে। মনে করেন আপনি গ্রাম থেকে শহরে গেছেন, কথাটা বোঝেন, আপনি গ্রাম থেকে শহরে গিয়েছেন। এখন আহ একটা নতুন ঢাকা শহরে আপনি নতুন আসছেন, একদম একটা মফস্বল গ্রাম থেকে, বা এসে আপনি কোথায় কি আছে কিছুই জানেন না। তো একজনের কাছে শুনছেন যে, বা আপনি বাংলাদেশ থেকে বাইরের কান্ট্রিতে গিয়েছেন, ফর এক্সাম্পল লন্ডনে গিয়েছেন। এখন আপনার কিছু মাছ কেনা দরকার, আপনি জানেন না মাছের বাজার কোথায়, সুপার শপ কোথায়, কিছুই চেনেন। সো আপনি ওই দেশের নেটিভস কাউকে কোশ্চেন করছেন যে ক্যান ইউ টেল মি অর উড ইউ প্লিজ টেল মি
আর কুড ইউ প্লিজ টেল মি, আপনি কি দয়া করে আমাকে বলবেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? আই নিড টু বাই সাম ফিশেস, আমার কিছু মাছ কেনা দরকার। কি বললাম? আই নিড টু বাই সাম ফিশেস। উড ইউ প্লিজ টেল মি এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? তাহলে আমার দরকার কি? মাছ। সাবজেক্টটাকে মাছ, আমি কিনবো কি? মাছ। তাহলে মাছ কি নিজে নিজে বিক্রি হতে পারে? কেউ একজন মাছ বিক্রি করবে, অর্থাৎ কাজটা যারা করবে, মাছের বিক্রেতা কারা? আমি কি তাদের চিনি, বা আমার কি তাদের দরকার? আমার দরকার মাছটা কেনা, সে যেখান থেকে হোক কিনতে পারলে হচ্ছে। অর্থাৎ আমি ফোকাসটা কার উপর করবো? মাছের উপর। তো যখন আমি মাছটাকে সাবজেক্টে রাখবো তখন এই কথাটা ইংলিশে কি হবে বলেন, এবার এটা আপনারা বলেন। এই বাজারে কোথায় মাছ বিক্রি হয় আমাকে বলতে পারেন? তাহলে কুড ইউ প্লিজ টেল মি, উড ইউ প্লিজ টেল মি, এক্সকিউজ মি, আই নিড টু বাই সাম ফিশেস। সো কুড ইউ প্লিজ টেল মি এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? এবার এটুকু ইংলিশ বলেন, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, ইংলিশ কি হবে? চেষ্টা করেন, কে পারবেন? Where will be fish sold? Where is the fish be sold? সব জায়গায় বি হয়? তাহলে দেখেন পারছেন না, কে পারবেন বলেন? এই বাজারে কোথায় মাছ বিক্রি The হয়? fish is sold in this market. Where is the fish sold? তাহলে এই যে আপনারা পারছেন না, কেন পারছেন না বলতে পারেন? দেখেন আমরা অনেকেই মনে করি যে আমি বেসিক, দেখেন আমরা অনেকেই মনে করি যে আমি বেসিক গ্রামার জানি। আমরা কি মনে করি? আমি বেসিক গ্রামার জানি বা টেন্স জানি, বা আমরা এইভাবে সেন্টেন্স প্র্যাকটিস করি যে আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, হি ড্রাইভস এ কার, উই স্পিক ইংলিশ, উই গো টু মার্কেট, শি ড্রস আ পিকচার। আমি এইভাবে আপনাদের সেন্টেন্স প্র্যাকটিস করিয়েছি, শিখিয়েছি, এতদিন অনেক ক্লাস নিয়েছি। বাট আমরা প্যাসিভটাকে কি প্র্যাকটিক্যালি কখনো শেখার চেষ্টা করি? বা এর ভিতর আপনারা যারা এখানে ক্লাস করছেন অনেকে আছেন যারা মানে আগে থেকেই জানেন প্যাসিভ সম্পর্কে, বিভিন্ন জায়গা থেকে যারা ইংরেজি শিখে আসছেন, শিখছেন। প্যাসিভ বলতে আমরা কেমন প্যাসিভ জানি মনে করেন? হি রাইট, রাইট, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। প্যাসিভ কি হবে? সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হবে, অর্থাৎ এ লেটার, এরপর কি ইজ, এরপর কি রিটেন, তারপর কি সাবজেক্ট অবজেক্ট হবে বাই হিম। আমরা এইভাবে প্যাসিভ শিখে আসছি, তাই না? বা এইভাবে আমরা প্যাসিভ জানি বা শিখে থাকি। বাট এটা দিয়ে এটা প্র্যাকটিক্যালি কোনো কাজে লাগে না। এটাতে ঘোড়ার ডিম ছাড়া কিছুই হয় না। এই ধরনের প্যাসিভ শেখা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এর মানে হচ্ছে এগুলোকে বলা হয় ট্রান্সফর্ম করা, ট্রান্সফরমেশন বলা হয়। বাট এটা প্র্যাকটিক্যাল স্পিকিং এ, রাইটিং এ, কনভারসেশনে কোনো কাজে লাগে না। আমি যে কথাটা বললাম বা এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, হোয়েন উইল আওয়ার ক্লাস বি স্টার্টেড টুডে, এখানে আমি কোথাও বলছি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বাই মি বাই হিম বসাতে হবে না। বাট এটা কিন্তু প্যাসিভ। এটা কোন প্যাসিভ? ডিরেক্ট প্যাসিভ, প্র্যাকটিক্যাল প্যাসিভ। তাহলে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? দেখেন ইংলিশটা কি? হোয়ার, এটা সাবজেক্ট, এখানে সাবজেক্টের পর ভার্বটা প্লুরাল রাখবেন, কারণ মাছ, এফ আই এস এইচ টি এস, হোয়ার আর ফিশেস। এবার সেল মানে বিক্রি করে, পাস্ট পার্টিসিপল হচ্ছে সোল্ড। এরপর ইন দিস মার্কেট, অর্থাৎ এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, অর্থাৎ অ্যাম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো যেহেতু আমি কোশ্চেন করছি, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। সেল মানে বিক্রি করে, পাস্ট পার্টিসিপল সোল্ড। তাহলে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? হোয়ার আর ফিশেস সোল্ড ইন দিস মার্কেট? So excuse me, could you please tell me? I need to buy some fishes. So could you please tell me where are fishes sold in this market? So that is the sentence. But বাংলায় কিন্তু এই ধরনের কথা আমরা হরহামেশা ডে টু ডে লাইফে, রেগুলার লাইফে প্রচুর বলে থাকি, প্রায়ই বলে থাকি, থাকি না, বলি না আমরা? বাট ইংলিশে এই যে যেগুলো আমি দেখাচ্ছি বা যে কথাগুলো বলছি, এই ইংলিশে মানে ইনস্ট্যান্টলি এইগুলো বাংলা ভেবে কতজন ইংলিশে বলতে পারে? আমরা পারি না। কেন পারি না? শুধুমাত্র এই জায়গার উপর এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা আমাদের নেই, এই জন্য আমরা পারি না। কথা ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন? তাহলে প্যাসিভ ভয়েসটা কতটা ইম্পর্টেন্ট বা কতটা গুরুত্বপূর্ণ এটা কি অ্যাটলিস্ট রিয়েলাইজ করতে পারছেন? আপনারা বুঝতে পারছেন? এখানে আপনারা অনেকে এই জিনিসটা বুঝতে পারবেন যে অনেকে এরকম আছেন না, মনে করেন যে আমি তো আমি তো ইংরেজি পারি, আমি তো, কেউ কথা বললে বুঝতে পারি। আপনি এরকম কিন্তু ভাবেন, অনেকেই আছেন এরকম, কেউ কথা বললে তো আমি বুঝতে পারি, বা আমি মোটামুটি লিখতেও পারি, বা আমি রিডিং পড়তে পারি।
বাট আমি যখন নিজে বলতে যাচ্ছি, স্পিকিং করতে যাচ্ছি, আমি পারতেছি না। আমি সমস্যাটা কোথায় হচ্ছে, আমার প্রবলেমটা কোথায়, কোন জায়গাটাতে আমি মূলত দুর্বলতা বোধ করতেছি, এটা আমরা ধরতে পারি না। দেখবেন আপনার এই ধরনের একটা প্রবলেম হয়, আপনি বাংলায় একটা কথা ভাবছেন, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারছেন না, সঠিক টেন্স ধরার পরেও দেখবেন সাবজেক্টটা নিতে গিয়ে আপনার হযবরল র হয়ে যাচ্ছে, অর্থাৎ অবজেক্ট মনে হচ্ছে কি এই জিনিসটা হয়তো সাবজেক্ট না, সাবজেক্টের মতো দেখাচ্ছে না, বা এটা কি সাবজেক্ট হবে, বা এরপরে ভার্বটা কিভাবে নিব, বা এমন কোনো কথা বাংলায় আপনার মনে আসতেছে যেগুলোকে আপনি টেন্সের স্ট্রাকচার জানা সত্ত্বেও ইংলিশে সেটাকে আপনি করতে পারছেন না। আপনার মনে হচ্ছে না এই স্ট্রাকচার এটা হবে না, এটা কোন টাইমে হবে বা কিভাবে হবে। অনেকের এই ধরনের প্রবলেম হয়। তো এই প্রবলেমটা শুধুমাত্র এই প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে, প্যাসিভ ভয়েসের উপর দুর্বলতা থাকার কারণে হয়। আপনি এটা যদি ভালোভাবে বুঝতে পারেন, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ আপনি বুঝতে পারবেন। ইভেন প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে বা প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে অ্যাক্টিভের থেকেও প্যাসিভের ব্যবহার অনেক 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 বেশি হয়। তো এই জন্য এই প্যাসিভ অনেকেই, অনেক টিচার আছে বাংলাদেশে প্যাসিভ ভয়েস শেখায়, দেখায়, অনেকেই শেখে। বাট আমি যেটার কথা বললাম আপনাদের, যেটা বলছি, এই প্র্যাকটিক্যালি প্যাসিভটাকে ডিসক্রাইব করা, প্র্যাকটিক্যালি প্যাসিভ ভয়েসটা শেখানো, অর্থাৎ ডিরেক্ট প্যাসিভের যে ব্যবহার, কনভারসেশন, নিউজ আর্টিকেলে প্যাসিভের যে ব্যবহার, এইটা সবাই দেখায় না, বা এটা সবাই প্র্যাকটিসও করে না। স্টুডেন্টরা না করার কারণে এই জায়গাটাতে দুর্বল থেকে যায়। আমার কথা বুঝতে পারছেন তো? প্যাসিভ ভালোভাবে শিখতে হবে। প্যাসিভ মানে কি, কোন ধরনের স্ট্রাকচার, এমন কোনো সেন্টেন্স যেখানে আমার যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট কোনো কাজ করতে পারবে না, সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকবে। তো এই জন্য এটা আমাদের একদিনে করলে হবে না, এটার উপর আমাকে একটু ডিটেলসে জানতে হবে। এটা ভালোভাবে জানতে পারলে অনেক দ্রুত আপনারা ইংলিশে প্রফেশনাল হতে পারবেন। এটা এটা সত্যিই অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কি বলবো টপিক। তো দেখেন, এখন আমি আপনাদের একটু স্ট্রাকচার নিয়ে যদি একটু কথা বলি। কোথায় ছিল ফাইলটা? এই যে দেখেন, আমাদের টেন্সের স্ট্রাকচার যারা জানেন তাদের এটা বুঝতে সুবিধা হবে, যারা জানেন না তারা ভালোভাবে দেখেন। আর টেন্সের থেকেও প্যাসিভের স্ট্রাকচারটা অনেক বেশি সহজ, অনেক বেশি ইজি। যেমন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, একটু বোঝার চেষ্টা করবেন। স্কুলে দেখতে পাচ্ছি না। কেন স্ক্রিন দেখতে পারছেন না কেন? আচ্ছা স্যার, স্যার আমি দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে পাচ্ছি না। না, না, আমরা দেখছি। এখন দেখা যাচ্ছে না তো। দেখাচ্ছি আবার। আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো দেখেন আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভের স্ট্রাকচার গুলো কেমন বোঝার চেষ্টা করেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আমাদের প্রত্যেকটা ভার্বে টোটাল কয়টা ফর্ম থাকে? 5টা ফর্ম। এগুলো নিয়ে আমি কথা বলছি। তো মানে টেন্সের যে স্ট্রাকচার আমরা শিখি, টেন্স মূলত কি, টেন্সের স্ট্রাকচার মূলত কি, আমি আগে ওইগুলো বলে আসছি। টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে সেন্টেন্সের টাইমের পরিবর্তন হয়, অর্থের পরিবর্তন হয়, সেন্সের পরিবর্তন হয়। তো আমাদেরকে এই বিষয়গুলো একটু বুঝতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভি ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবং আপনাকে এটা ব্রেনে রাখতে হবে এই প্রত্যেকটা টেন্সেরই আরেকটা রিভার্স স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। এবং এই প্যাসিভ সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এখানে সাবজেক্ট কাজ করতেছে। বাট এইটারই একটা রিভার্স, অর্থাৎ প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। অর্থাৎ এই যে অ্যাম ইজ আর আমরা মূলত বসাই কোথায়? অ্যাম ইজ আর কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্সে বসাই, আমরা এটা জানি, এবং অ্যাম ইজ আর এর পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে। কিন্তু এই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসবে যখন বিষয়টা কি হবে? প্যাসিভ ভয়েস, অর্থাৎ এমন কোন সেন্টেন্স থাকবে যার সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ। আর প্যাসিভ ভয়েসের একটা বিষয় হচ্ছে, আপনার যে টেন্সই হোক না কেন, সেটা কোনো ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক, পারফেক্ট কন্টিনিউয়াস হোক, যে টেন্সই হোক না কেন, আমার মেইন ভার্বটা অলওয়েজ ভি থ্রি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তো অ্যামিজারের পর যদি ভার্বের সঙ্গে আইএনজি দেখেন, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। এবার যদি এমন কোনো সেন্টেন্স দেখেন যেখানে লেখা অ্যামিজারের পরে ভি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে সেইটা কি? সেটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কি টেন্স? ইনডিফিনিট টেন্স এর প্যাসিভ। তাহলে ফুটবল ইজ প্লেড এর বাংলা অর্থ কি? ফুটবল খেলা হয়। খেলা হয় ফুটবল মানে কি? খেলা হয়। খেলা হয় মানে কি প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করতে হবে। মনে করেন আপনি আপনার একটা ফ্রেন্ডের সাথে একটা নতুন গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে দেখছেন কি যে বড় একটা ফুটবল খেলার মাঠ। সো আপনি আপনার বন্ধুকে ডেকে বলছেন যে দেখো, খুব সুন্দর একটা ফুটবল খেলার মাঠ, ইটস আ ভেরি বিউটিফুল প্লে গ্রাউন্ড অফ ফুটবল, আই থিঙ্ক এই মাঠে ফুটবল খেলা হয়, আমার মনে হয় এই মাঠে
ফুটবল খেলা হয়। কিভাবে বুঝছেন? দেখছেন যে বড় মাঠ, দুই পাশে দুইটা সুন্দর গোল পোস্ট টানানো আছে। তো আপনার বন্ধুকে বলছেন যে আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়, মাঠটা ফাঁকা, কেউ খেলছে না, কিছু করতেছেন, বাট দেখে মনে হচ্ছে যে এই মাঠটা একটা ফুটবল খেলার মাঠ। তো আপনি বলছেন যে এই মাঠে ফুটবল খেলা হয়, তার সাবজেক্টটা কে? আপনার ফুটবল। ফুটবল কি নিজে নিজে দৌড়াতে পারে? ফুটবলের কি হাত পা আছে? কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়। তো ফুটবল খেলা হয়, তাহলে কথাটা আমার কি? ফুটবল ইজ প্লেড, ইজ প্লাস ভি3, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। যেমন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। এটার প্যাসিভ কি? ওয়াজ ওয়্যার প্লাস ভি3 প্লাস অবজেক্ট। অর্থাৎ ওয়াজ ওয়্যার কোথায় বসে? পাস্ট কন্টিনিউয়াস। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে আসবে যখন প্যাসিভ ভয়েস হবে, আর মেইন ভার্বটার পাস্ট পার্টিসিপল। তাহলে ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল খেলা হয়েছিল। ফিউচার ইনডিফিনিট টেন্স উইল প্লাস ভি1, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স উইল বি প্লাস ভি3, অর্থাৎ উইল বি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি এর পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে, বাট এখানে উইল বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3, যেটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এই বিষয়গুলো একটু ভালোভাবে জানতে হবে, একটু ভালোভাবে বুঝতে হবে, তাহলে আপনার দ্রুত ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। এর কঠিন কিছুই না, জাস্ট মানে প্যাসিভের স্ট্রাকচার টেন্স যদি জানেন বা বোঝেন, এটা অনেক সহজ। কেমন? দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি কি বলছি? অ্যাম ইজ আর প্লাস ভি3 প্লাস অবজেক্ট, খুবই সিম্পল। পাস্ট ইনডিফিনিট ওয়াজ আর প্লাস ভি3 প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট উইল বি প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাহলে আবার বলেন, প্রেজেন্ট ইনডিফিনিট am is are প্লাস ভি3 প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট was are প্লাস ভি3 প্লাস অবজেক্ট, ফিউচার ইনডিফিনিট উইল বি প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এবার কন্টিনিউয়াস টেন্স গুলোতে কি হয়? আমরা am is are was are shall be will be এর পর ভার্বের সঙ্গে আইএনজি বসাই, সবগুলো কন্টিনিউয়াস টেন্সে। বাট এই কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচারে আমার এই am is are was are বা উইল বি এরপর একটা এক্সট্রা ওয়ার্ড যুক্ত হবে, সেটা হচ্ছে বিং, বিইআইএনজি, আর মেইন ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার am is are being প্লাস ভি3, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার was were being প্লাস ভি3, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার shall বা will be being প্লাস ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম being প্লাস ভি3। তাহলে এইগুলো হচ্ছে আমার মূলত প্যাসিভের স্ট্রাকচার। তাহলে এই জিনিসটা যদি আপনারা একটু ভালোভাবে বুঝতে পারেন, এই জিনিসটাকে যদি একটু ভালোভাবে নিতে পারেন, তাহলে তো প্যাসিভ কঠিন কিছু না। তাহলে কন্টিনিউয়াস টেন্সে বিং প্লাস ভি3। আর পারফেক্ট টেন্স, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট, এদের স্ট্রাকচার কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড বা উইল হ্যাভ প্লাস ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি, আমি ফুটবল খেলেছি। আর আপনার যদি প্যাসিভ করেন তাহলে কি হয়? যেমন ফুটবল, সরি, ফুটবল হ্যাজ বিন প্লেড। অর্থাৎ এই পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভি3, বি ডাবল এন। কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভে বিং আসে, পারফেক্ট টেন্সের প্যাসিভে বিন আসে, মেইন ভার্বটার পাস্ট পার্টিসিপল ভি3। আর মডাল ভার্ব দিয়ে আমরা যে সেন্টেন্স তৈরি করি, অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উড, শুড, উইল, উড, অ্যাক্টিভের স্ট্রাকচারে আমরা জানি যে মডালের পর ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম, আই মিন ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে। আই ক্যান প্লে ফুটবল, হি কুড ডু দা ওয়ার্ক, এরকম। আর মডালের যখন প্যাসিভের স্ট্রাকচার হয়, মডাল দিয়ে কোনো সেন্টেন্স করছেন যেখানে সাবজেক্টটা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ, সেই জায়গাটাতে আপনার ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এরপরে বি প্লাস ভি3 বসাতে হয়। যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে। এটা হচ্ছে আপনার মডালের প্যাসিভের স্ট্রাকচার। কি লেখা আছে? ফুটবল ক্যান বি প্লেড, অর্থ কি? ফুটবল খেলা যেতে পারে। তাহলে দেখেন, আমি আরেকবার একটু বলে দিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার am is are প্লাস ভি3 প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার was were প্লাস ভি3 প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার will be প্লাস ভি3 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার am is are being প্লাস ভি3 প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার was were being প্লাস ভি3 প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার will be being প্লাস ভি3 প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার have, has been plus v3, past perfect এ had been plus v3, future perfect এ will have been plus v3। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স গুলোতে being, পারফেক্ট টেন্সে been, এই ধরনের স্ট্রাকচার গুলো কখন হবে? যখন কোনো সেন্টেন্স বা কোনো বাক্য এর সাবজেক্ট কাজ করতে পারে না, সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে। এখন দেখেন, আমার এখানে কিছু বাক্য আছে, এই বাক্যগুলো আপনারা নিজেরা ট্রান্সলেশন করার চেষ্টা করবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট।
আজকের ক্লাসটাতে এগুলো আপনারা করবেন এবং নেক্সট ক্লাসে আমরা এই প্যাসিভের প্র্যাকটিক্যাল জায়গাটা নিয়ে অর্থাৎ নিউজ আর্টিকেল ট্রান্সলেশন যেগুলো সেগুলো নিয়ে কথা বলবো। তো দেখেন, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এই যে একটা বাক্য, এই সেন্টেন্সটা সাবজেক্ট হচ্ছে বিড়াল, বাট বিড়াল কি কোনো কাজ করতেছে? মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে দেখছেন যে একটা বিড়াল মরে পড়ে আছে এবং বিড়ালটাকে দেখে মনে হচ্ছে যে কেউ একজন এটাকে মারছে, মেরে ফেলছে, তাহলে আপনি এই কথাটা কিভাবে বলবেন? সাবজেক্টটা দ্য ক্যাট, ক্যাট কিছু করতেছে না, অর্থাৎ ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় সাবজেক্ট, সে তো মরে পড়ে আছে, কেউ যে কাজটা করেছে তার কথা এখানে বর্ণনা করা নেই, সে নেই। তাহলে হত্যা করা হয়েছিল, বাংলা দেখে আমার আবার টেন্স ধরা শিখতে হবে যে এটা কোন টেন্সের সেন্টেন্স। এই যে সেন্টেন্সটা, এটা কোন টেন্স? এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। কিভাবে বুঝবো? হয়েছিল, গিয়েছিল, লিখেছিল, করেছিল, এগুলো পাস্ট টেন্স না? পাস্ট টেন্স। তাহলে দ্য ক্যাট পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভের স্ট্রাকচার কি? সাবজেক্টের পর আমাকে কিন্তু ভার্ব বসাতে হয়। বাংলা সেন্টেন্সে ভার্ব লাস্টে থাকে, বাংলা সেন্টেন্সে ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে হবে। তাহলে দ্য ক্যাট ওয়াজ কি? কিল্ড। কেন এই বাইটাই ব্যবহার করার কারণ আমি বারবার বলছি না, প্র্যাকটিক্যাল প্যাসিভ ডিরেক্ট প্যাসিভে কোনো বাইয়ের ব্যবহার হবে না। এখানে লেখা আছে যে কার দ্বারা হত্যা হয়েছে, কে হত্যা করেছে, কিছু নেই, তাহলে দিবেন কেন আপনি? জাস্ট এইটুকু, দ্য ক্যাট ওয়াজ কিল্ড, দ্য ক্যাট ওয়াজ কিল্ড। ওকে, পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, তাহলে সাবজেক্ট কে? পরীক্ষা। পরীক্ষার কি হাত পা আছে? পরীক্ষা নিজে নিজে হতে পারে? কারা নেয় পরীক্ষা? বোর্ডের কন্ট্রোলে যারা থাকে, এক্সামিনার যারা থাকে, বাট তাদেরকে কি মেনশন করে আমরা কথা বলি? কেউ একজন বলে না, তোর পরীক্ষা কবে শুরু হবে? আমার পরীক্ষা অমুক দিন শুরু হবে, বা আমার পরীক্ষা এই দিন শেষ হবে, আমার রেজাল্ট এই দিন দিবে। তো এই যে পরীক্ষা, রেজাল্ট, এগুলো ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। তো এই ধরনের কথা যখন আপনি বলবেন, এগুলোকে যখন সাবজেক্টে রেখে কথা বলবেন, প্যাসিভের স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দ্য এক্সাম ওয়াজ ফিনিশড, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, অন টাইম, পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, এখানে যেহেতু হয়েছে আছে এটা প্রেজেন্ট পারফেক্টের ভিতর যায়, বাট এই যে আবার গতকাল লেখা আছে, অতীতের কোনো কথায় যদি পাস্টের টাইম মেনশন করা থাকে তাহলে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবেন, প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার না করে। তাহলে আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড, কি ওয়াজ পাবলিশড, এরপর ইয়েস্টারডে, তাহলে এগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে, তাহলে সাবজেক্টটা কে? রাজু। বাট এই রাজু কি এখানে কোনো কাজ করছে? রাজুকে লন্ডনে পাঠাবে কে? তার বাবা পাঠাতে পারে, তার ভাই পাঠাতে পারে, যে পাঠায় পাঠাক, বাট যে পাঠাবে বা মানে কাজটা যে করবে তার কথা এখানে মেনশন করা নেই। মেনশন করা আছে কাকে? রাজুকে, সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ, সেটা কিন্তু স্থির অবস্থায় আছে। তাহলে সাবজেক্টটা হচ্ছে আমার রাজু, তাই না? তাহলে রাজু, এবার ভার্ব, এটা কোন টেন্স হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স না? ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? will be ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? Will be past participle form. বি3, রাইট। তাহলে রাজু উইল বি, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার শ্যাল বা উইল বি প্লাস ভি3, তাই না? রাজু উইল বি, পাঠানো ইংরেজি ভার্বটা হচ্ছে পাঠানো, সেন্ড, সেন্ডের পাস্ট পার্টিসিপল সেন্ড। হ্যাঁ, কোথায়? লন্ডনে, তাহলে টু লন্ডন টুমরো। তাহলে সেন্টেন্সটা হচ্ছে রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমরো, রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমরো। এখন দেখেন আমাদের আরেকটা সেন্টেন্স আছে যে আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, এই আগের বাক্য দেখে আগে টেন্স ধরতে হয়, টেন্স না ধরতে পারলে কিছুই পারা যায় না। এটা কোন টেন্স আগে আমাকে এটা বুঝতে হবে। হয়েছে, গিয়েছে, থেকেছে, নিয়েছে, পড়েছে, চলেছে, লিখেছে, রাইট। এটা এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার কি? হ্যাভ হ্যাজ বিন প্লাস পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে আমরা, বাট আমরা কিন্তু কিছু করতেছি না, বলছে আমাদেরকে জানানো হয়েছে, অর্থাৎ মনে করেন বাইরে থেকে কেউ কোনো একটা বিষয় আমাদেরকে জানিয়েছে, আমাদেরকে ইনফর্ম করেছে, যে কোনো একটা বিষয় কেউ একজন বাইরে থেকে এসে আমাদেরকে জানিয়েছে বা ইনফর্ম করেছে। তাহলে সেন্টেন্সটা আমার কিভাবে লিখতে হবে দেখেন, সাবজেক্ট হচ্ছে উই, দেন হ্যাভ,
বিন, এখানে বিন হবে কিন্তু, কারণ আমার এই যে সাবজেক্ট উই আমরা আছি ঠিক আছে, বাট আমরা কোনো কাজ করতেছি না। আমাদেরকে, অর্থাৎ আমাদেরকে জানানো হয়েছে আমরা ইনঅ্যাক্টিভ, আমরা আমাদের জায়গায় স্থির অবস্থায় বসে আছি, কাজটা অন্য কেউ করেছে, কেউ একজন কোন একটা বিষয় আমাদের জানিয়েছে। তো উই হ্যাভ বিন ইনফর্ম, উই হ্যাভ বিন ইনফর্ম about this matter, we have been informed about this matter, মানে এখানে বোঝার চেষ্টা করেন, আমি যদি এই বিনটা যদি না দিতাম, আমি যদি এখানে বলতাম যে এই বিনটা মনে করেন আমি উঠাই দিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। এই সেন্টেন্সের বাংলা অর্থ কি? আমরা বিষয়টি জানিয়েছি, অর্থাৎ আমরা অন্য কাউকে কোন একটা বিষয় জানিয়েছি। অর্থাৎ উই হ্যাভ ইনফর্ম যদি দেই, এটা প্রেজেন্ট পারফেক্টলি কিন্তু অ্যাক্টিভের স্ট্রাকচার হয়ে যায়, অর্থাৎ সাবজেক্টটা অ্যাক্টিভ হয়ে যায়, সাবজেক্ট কাজ করা শুরু করে দেয়। কিন্তু বাংলাটা ওই রকম না, বাংলাটা বলছে আমাদেরকে জানানো হয়েছে, অর্থাৎ আমরা কিছু করতেছি না। আমি যদি বলি উই হ্যাভ ইনফর্ম, তার মানে কি আমরা জানিয়েছি একটা বিষয়, কাউকে কোন একটা বিষয় জানিয়েছি, কিন্তু আমাদেরকে জানানো হয়েছে, আমরা জানাইনি, তাহলে কি হবে? উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। ঠিক আছে, এই হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভের পার্থক্য। প্যাসিভ মানে কি? সাবজেক্ট কাজ করতে পারে না, সাবজেক্ট নিষ্ক্রিয়, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ। মানে সাবজেক্ট কাজ করতে পারে না, নিষ্ক্রিয়। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, এগুলো খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স, যেগুলো আমরা আমাদের বিভিন্ন নিউজ পেপারে বা ডে টু ডে লাইফে কনভারসেশন প্রেজেন্টেশন বলেন আমরা ইউজ করে থাকি। বাট ইংলিশে প্যাসিভ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে আমরা কথাগুলো ইংলিশে বলতে পারি না বা ইংলিশে সেন্টেন্স তৈরি করতে পারি না, ইংলিশটা ভালোভাবে পারি না। তো দেখেন, আরেকটা বিষয় হচ্ছে, আমরা সবসময় মনে করি এরকম বাংলা সেন্টেন্স দেখলে যে একটা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাই মনে হয় অলওয়েজ সাবজেক্ট হয়, বাট এটা থেকে বের হয়ে আসতে হবে। আমার প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলোতে শুরুর ওয়ার্ডটাই সব সময় সাবজেক্ট হয় না। ঠিক আছে। প্যাসিভ রিলেটেড সেন্টেন্সের সাবজেক্ট বের করার জন্য ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, মূলত প্যাসিভের মানে একটা সেন্টেন্সের অবজেক্টই মূলত প্যাসিভের সাবজেক্ট হয়। একটা সেন্টেন্সের অবজেক্ট, অবজেক্ট বলতে একটা সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে, হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেমন পালন করা হয়, কি পালন করা হয়, কোন জিনিসটা? বিজয় দিবস। এই 16ই ডিসেম্বর জিনিসটা কি? 16ই ডিসেম্বর হচ্ছে আমার টাইম, একটা সময়, অ্যাডভার্ব অফ টাইম। আমার মনে রাখতে হবে টাইম, প্লেস, ম্যানার, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, এগুলো কখনো সাবজেক্ট হতে পারে না। আমার সাবজেক্ট হতে পারে ব্যক্তি বা বস্তু, একটা ব্যক্তি বা বস্তু, অর্থাৎ একটা নাউন বা প্রোনাউন সবসময় সাবজেক্ট হয়, অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হয় না। তার মানে কি? তার মানে আমার সাবজেক্টটা হচ্ছে বিজয় দিবস, ভিক্টরি ডে। দেখেন, ইজ অবজার্ভ মানে পালন করা, ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। এই সার্টেন ডেটের আগে অন প্রিপোজিশন বসে, কি লিখলাম? ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। আমাদের গ্রামে প্রতি বছর বই মেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে। দেখেন শুরুর ওয়ার্ডটা আছে আমাদের গ্রামে, বাট এই আমাদের গ্রাম কিন্তু সাবজেক্ট না, এটা কিন্তু জায়গা, একটা প্লেস। জায়গা কখনো সাবজেক্ট হতে পারে না, সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন, অর্থাৎ ব্যক্তি বা বস্তু। অর্থাৎ এই সেন্টেন্সের সাবজেক্টটা কি জানেন? এই অনুষ্ঠিত হয়, কি অনুষ্ঠিত হয়? বই মেলা, বই মেলাটা কিন্তু মূলত সাবজেক্ট। দেখেন, বুক ফেয়ার, বুক ফেয়ার, এইটা কিন্তু সাবজেক্ট। অনেকে ওই আমাদের গ্রামটা সাবজেক্টে লিখবে, কারণ মনে করে যে এটা সাবজেক্ট শুরুতে আছে, শুরুর ওয়ার্ডটা সাবজেক্ট হয়, বাট না, আমাকে বুঝতে হবে আবার সাবজেক্ট কখনো জায়গা, সাবজেক্ট কখনো সময়, সাবজেক্ট কখনো কারণ, সাবজেক্ট কখনো এই যে বিহেভিয়ার বা ম্যানার, এগুলো কখনো সাবজেক্ট হতে পারে না। সাবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউন, মানে ব্যক্তি বা বস্তু। বুক ফেয়ার অনুষ্ঠিত হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাজ ইউজুয়াল একটা কাজ হয় প্রতি বছর, তাহলে ইজ হেল্ড, ইজ হেল্ড মানে অনুষ্ঠিত হওয়া, হোল্ডের পাস্ট পার্টিসিপল হেল্ড, বুক ফেয়ার ইজ হেল্ড, সাবজেক্ট ভার্ব শেষ। এবার আমার এখানে অ্যাডভার্ব গুলো লিখতে হবে। অ্যাডভার্ব সবসময় ম্যানার, প্লেস, টাইম এই অনুযায়ী লিখতে হয়, অর্থাৎ ম্যানার এখানে নেই, প্লেস আছে, তাহলে বুক ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ, অর্থাৎ আগে এটা বসাতে হবে, পরপর সাজাতে হবে। এরপর আছে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে। যদি দুটো সময় থাকে, ছোট সময়টাকে আগে বসাতে হয়, বড় সময়টাকে পরে বসাতে হয়, মনে রাখবেন কথাটা। দুটো টাইম যদি থাকে, ছোট টাইমকে আগে বসাতে হয়, বড় টাইমকে পরে বসাতে হয়। যেমন এখানে ছোট টাইম হচ্ছে ফেব্রুয়ারি মাস, বড় টাইম হচ্ছে বছর। বছর বড় না মাস বড়? বছর বড়, তাহলে বছরটা লাস্টে লিখতে হবে। তাহলে ফেব্রুয়ারি মাস, ইন ফেব্রুয়ারি, মাসের আগে ইন প্রিপোজিশন বসে, এপিবি, ফেব্রুয়ারি, এভরি ইয়ার। তাহলে কি লিখলাম? যে বুক ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার। আমাদের গ্রামে প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয়। এই সেন্টেন্সের কারেক্ট স্ট্রাকচার কিন্তু এটা, কারেক্ট ওয়ার্ডার কিন্তু এটা। আমরা এগুলো বাংলায় উল্টাপাল্টা আছে এরকম দেখা যাচ্ছে, বাংলা দেখে আমরা যখন করতে যাই অনেক সময় এই কারেক্ট ওয়ার্ডারটা মেনটেন করতে পারি না। আগে সাবজেক্ট লাগবে, দেন ভার্ব, টেন্স অনুযায়ী সঠিকভাবে ভার্বটাকে বসাবো, তারপরে অ্যাডভার্ব। অ্যাডভার্ব গুলো কিভাবে বসাবো? আগে ম্যানার, দেন টাইম,
মানে তারপর প্লেস তারপর টাইম, তো এখানে কোনো ম্যানার নেই বাংলার মধ্যে। তো আমি প্লেসটা আগে বসালাম, ইন আওয়ার ভিলেজ, দেন টাইম আছে 2টা। যদি 2টা 3টা সময় থাকে তাহলে সব থেকে ছোট টাইমটাকে আগে বসাবেন, তারপরে বড় টাইম। তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, আপনারা বলতে পারেন এটার ইংলিশ কি হতে পারে? তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, এটার ইংলিশ কি হবে? They are not invited. কি হবে? Have not invited. Present perfect structure হবে। এটা They have been, এটা প্রেজেন্ট they have not been. পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট অথবা কিসে যাবে আপনার পাস্ট Past ইনডিফিনিট টেন্সে এই বিষয়টাকে আপনি নিতে পারেন। কিসে কিসে বললাম? প্রেজেন্ট পারফেক্ট, অর ইউ ক্যান Not সে yet. হিয়ার পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে আপনার এই জায়গাটাতে কি মেনটেন করতে হবে জিনিসটা বোঝার দরকার। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন, তাদেরকে নিমন্ত্রণ করা হয়, দে, দ্যাট ইজ দ্য সাবজেক্ট। বাট এই সাবজেক্ট কিন্তু কোনো কাজ করতেছে না, তারা কোনো কাজ করতেছে না, তাদেরকে। তাহলে দে হ্যাভ নট, দে হ্যাভ নট বিন ইনভাইটেড, এটা হতে পারে। অথবা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে করি তাহলে কি হবে কেউ বলতে পারেন? যদি এই সেন্টেন্সটাকে Was পাস্ট not ইনডিফিনিট টেন্সে করি invited. তাহলে কি হতে পারে? Not invited. হুম, They are not invited. They were not invited. রাইট। They প্যাসিভে মানে প্যাসিভের স্ট্রাকচারে কোথাও ডু ডাজ ডিড এগুলো নেই, এগুলো কখনো বসে না। ডু ডাজ ডিড এগুলো অ্যাক্টিভে বসে, প্যাসিভে না। তাহলে হচ্ছে দে ওয়ার নট ইনভাইটেড। সো এইভাবে আপনারা নিজেরা চেষ্টা করবেন এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করার। আমি আবারও বলছি, আগে এইখানের এই ফাইলটা আমি পাঠিয়ে দিলে এটা নিজেরা একটু দেখবেন, ভালোভাবে একটু রিড আউট করার চেষ্টা করবেন। এই স্ট্রাকচার গুলো অর্থাৎ অ্যাক্টিভের স্ট্রাকচারের প্যাসিভের স্ট্রাকচার গুলোকে একটু কম্পেয়ার করার চেষ্টা করবেন। কি করবেন? অ্যাক্টিভের স্ট্রাকচার এবং প্যাসিভের স্ট্রাকচার এগুলো কম্পেয়ার করতে হবে। এরপর কি করবেন? এরপর হচ্ছে আপনার বোঝার চেষ্টা করেন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই যে সেন্টেন্স গুলো, এখানে আরো অনেকগুলো সেন্টেন্স আছে, সেন্টেন্স গুলো দেখে নিজেরা একটু ট্রান্সলেট করার চেষ্টা করবেন। দেন নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে প্র্যাকটিক্যাল যে প্যাসিভের ব্যবহারটা এটা কিভাবে করতে হয়। ঠিক আছে?